This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রদীপ ভট্টাচার্য মানে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রবিবার হঠাৎই বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করায় আজও কংগ্রেসকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। শোরগোল পড়ে গেল বাংলায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উনি ঠিকই তো বলেছেন। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের একটি মন্তব্য টাইম মেশিনে চড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনীতিকে। 2025 থেকে শটান 1998। সেই সময় বাংলায় কংগ্রেস ভেঙে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস, যা নিয়ে 27 বছর পরও আক্ষেপ ঝরে পড়ছে প্রদীপ ভট্টাচার্যের গলায়। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। প্রদীপ ভট্টাচার্য লোকসভার প্রাক্তন সাংসদ, রাজ্যসভারও প্রাক্তন সাংসদ, কংগ্রেস আমলে রাজ্যের মন্ত্রী ছিলেন। 2011 সালে পরিবর্তন পর্বে প্রদেশ কংগ্রেসের সভাপতি। তখন রাজ্যে তৃণমূলের জোটসঙ্গী কংগ্রেস। বস্তুত তৃণমূলের বদান্যতাতেই কংগ্রেসের হয়ে 2017 সালে রাজ্যসভা যান প্রদীপ। তাই তার মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর পেয়ে গেলেন প্রদীপ। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন। এর আগে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও প্রদীপকে সমর্থন করেছিলেন। প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী লড়াইটাকে স্বীকৃতি দেয়নি, মর্যাদা দেয়নি, কোণঠাসা করেছে, বহিষ্কার করেছে। তার ফল কংগ্রেস ভুগছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএম এর পতন হয়েছে। যদিও প্রদীপকে বিদ্যে ছাড়েননি সতীর্থ অধীর চৌধুরী, কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন কংগ্রেসী শুভেন্দু অধিকারীও। তাই আজকে কারণ আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোট আছে, আজকে আফসোস হতে পারে, কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে যে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয়, এই বাংলার যা সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজ্যে রূপান্তরিত করেছিলেন। কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছিল তার ব্যাপার। প্রদীপ ভট্টাচার্য আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করছে। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে। মমতার সমর্থন তো পেলেন প্রদীপ, এবার অধীর শুভেন্দুর সন্দেহ কি সত্যি হতে পারে? জল্পনার হাত ধরে 1998 থেকে আবার 25-এর মাটিতে বাংলা, সামনে যে 26। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রদীপ ভট্টাচার্য আক্ষেপ করে বলেছেন যে কংগ্রেস এখনো একেবারে খাদে। কতটা খাদে সেই পরিসংখ্যান এবার আপনাদের দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রতিক্রিয়ায় কি তাৎপর্য বলবো সেটাও দেখুন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। পুরনো কথা ফিরিয়ে এনেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু যে সময়কার কথা বলছেন, সেই সময় পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় না থাকলেও ভোটের পরিসংখ্যান যথেষ্ট মোটা পরিসংখ্যান ছিল। 1996 সাল, তখন অবিভক্ত প্রদেশ কংগ্রেস। বিধানসভা নির্বাচনে দোর্দণ্ড প্রতাপ বামেদের বিরুদ্ধে কংগ্রেস পেয়েছিল 39% বেশি ভোট। আর এই এত বছর পর যে শেষ বিধানসভা নির্বাচন 2021-এ হলো, সেখানে কংগ্রেসের ভোটের পরিসংখ্যান, প্রাপ্ত ভোটের পরিসংখ্যান 2.9, অর্থাৎ ওই 3%। পতনটা একবার ভাবুন। এই যে প্রদীপ ভট্টাচার্য বলেছেন যে মমতাবিহীন প্রদেশ কংগ্রেসের যে ধস, সেই ধস সহজে মেরামত করা যাবে না। সম্ভবত এই পরিসংখ্যান দিয়েই সেটাকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়া যায়। যাক, সেসব তো অনেক পুরনো কথা। কিন্তু 2016 সাল, যখন এই বাংলায় বহু মানুষকে অবাক করে দিয়ে কংগ্রেসের সঙ্গে সিপিএমের সরাসরি ইলেকটোরাল অ্যালায়েন্স হলো, নির্বাচনী সমঝোতা হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকেই অস্ত্র হিসাবে প্রয়োগ করেছিলেন। তিনি বলেছিলেন যে কেন আমি অত বছর আগে কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে দল গড়েছি। আজকে তার প্রমাণ দিল কংগ্রেস এবং সিপিএম। অর্থাৎ তিনি যে ঠিক কাজ করেছিলেন, কংগ্রেস সিপিএমের জোট সেটাকে প্রমাণ করে দিল। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলতে চেয়েছেন।
স্বভাবতই অশীতিপর প্রদীপ ভট্টাচার্য এখন যা বলেছেন তাতে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি খুশি যে এতদিনে কোনো সিনিয়র কংগ্রেস নেতা তার অনুপস্থিতির কথা এবং তার না থাকার ফলে কংগ্রেসের কোন ক্ষতি হয়েছে সেটা প্রকাশ্যে বলেছেন এবং আক্ষেপ করেছেন। ক্যামেরায় মানুষের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ব্রেকের পর এবার বাঘের কথায় আসি। কুলতলিতে তো বাঘের আতঙ্ক। শ্রীকান্তপল্লীর পাশাপাশি নতুন করে অম্বিকানগর এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে। বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের শ্রীকান্তপল্লীতে ম্যানগ্রোভের ঝোপে বাঘ ঢুকে পড়ছে বলে দাবি করেন মৎস্যজীবীরা। এরপর সেখানে দিনভর জাল খাটানোর পর রাত প্রহরার ব্যবস্থা করে বন দফতর। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায় যে বাঘটি আজমলমারি জঙ্গলে ফেরত না গিয়ে আবার বন দফতরের খাটানো জাল টপকে বেরিয়ে গিয়ে ঘাঁটি গেড়েছে শ্রীকান্তপল্লীর পাশে অম্বিকানগরে। গ্রামবাসীদের সতর্ক থাকতে মাইকে প্রচার করেছে বন দফতর। ফের জাল দিয়ে ঘেরা হলো গ্রাম, জঙ্গলের মাঝের এলাকাও। কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। রবিবার সকাল থেকেই রীতিমতো সিটিয়ে রয়েছেন মইপিট কোস্টাল থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর এলাকার গ্রামের বাসিন্দারা। এবং আজকে সকাল থেকে আমরা যেটা দেখলাম যে দক্ষিণ বৈকুণ্ঠপুর থেকে সেই বাঘ চলে এসছে উত্তর বৈকুণ্ঠপুরে। সকাল থেকে প্রায় 12 ফুট উচ্চতার লাইলন এবং স্টিলের ফেন্সিং দিয়ে প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে সেটা ঘিরে ফেলা হয়েছে। এবং তারপরেই এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বনকর্মীরা সেই চারিদিক থেকে যে ফেন্সিংয়ের চারিদিক থেকে ঘিরে বাজি ফাটিয়ে, চকলেট বাজি ফাটিয়ে বাঘকে নদীর ওপারে, অর্থাৎ এই যে মাকড়ি নদী যেটা স্থানীয় গ্রামবাসীরা বলছেন, সেই মাকড়ি নদীর ওপারে যে আজমলমারি 11 নম্বর জঙ্গল রয়েছে সেই জঙ্গলে যাতে চলে যায় বা তাকে তাড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। এবং তার জন্যে অনবরত এই যে গোটা ফেন্সিংয়ের চারপাশ থেকে বনকর্মীরা ঘিরে রেখে তারা কিন্তু একের পর এক বাজি ফাটিয়ে যাচ্ছেন, তার সঙ্গে জোরে চিৎকার করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত বাজির শব্দে এবং চিৎকার চেঁচামেচি শুনে বাঘ যাতে তার নিজের যে জঙ্গল, অর্থাৎ আজমলমারি 11 নম্বর জঙ্গল, যেখান থেকে সে এই গ্রামে এসেছিল বলে মনে করছেন বন দপ্তরের কর্মীরা বা আধিকারিকরা, সেই জঙ্গলেই যাতে যে ফিরে যায় সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে এবং দ্রুততার সঙ্গে সেই চেষ্টা চালানো হচ্ছে। কারণ কিছু সময়ের মধ্যেই সন্ধে নামবে, সন্ধ্যের আগে সেই বাঘকে যাতে গ্রাম থেকে, গ্রাম লাগোয়া এই জঙ্গল থেকে এই মাকড়ি নদী পার করে অন্যদিকের যে জঙ্গল সেখানে যাতে পাঠিয়ে দেওয়া যায় সেই চেষ্টা জোর কদমে চালানো হচ্ছে। তার জন্য গ্রামের বাসিন্দাদের নিরাপদ দূরত্ব সরিয়ে রাখা হয়েছে, নদীর ওপরে নজর রাখছেন বনকর্মীরা। কতক্ষণে সেই বাঘ নদীর ওপারে যায়, নিজের আগের জায়গাতে ফিরে যায় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, কুলতলি। কিছু আনা হলো কেন? ওই বাঘ ধরা হয় বলে। খাঁচায় দেওয়া হয় বলে। খাঁচায় কি দেবেন? খাঁচায় কি দেবেন? ছাগল দেবো। কি জন্য ছাগল কেন দেওয়া হবে? বাঘ ধরার জন্য। আচ্ছা আচ্ছা। বাঘ এখনো জঙ্গলে আছে? হ্যাঁ, বাঘ এখন জঙ্গলে আছে। মানে বন দপ্তরের কর্মী যে বাজি ফাটি ফাটালো এখনো যায়নি? না, এখন যায় না, এখানে আছে। টাকে গোটাই আমরা সার্ভেলেন্সে রেখেছি। তো কালকে তো একটু নিচে দিকে ছিল বাঘটা, একটা অক্সবোর মধ্যে ঢুকেছিল, তো ওখান থেকে তো বেরিয়ে একটু ভালো জায়গাতেই এসেছে। সামনেই আপনি দেখছেন কি জঙ্গলটাও রয়েছে, তো এই জায়গাটাকে আমরা আপাতত গোটা ঘিরে দিয়েছি। এরপরে দেখি একটু মুভ করানোর চেষ্টাটা করা যাবে। হ্যাঁ, সাউন্ড করে একটু আমরা চেষ্টা করবো উইদাউট ডিস্টার্বিং। পুরুলিয়ায় কিন্তু ভয় ধরাচ্ছে ঝাড়খণ্ডের এই বাঘ। ভয় কাঁটা গ্রামবাসীরা, আতঙ্কে বাড়ি থেকে একা বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী চৌকা থানার পাটা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসালেও এখনও বাঘের দেখা মেলেনি। যদিও গ্রামবাসীদের সতর্ক করে মাইকে প্রচার করছে পুরুলিয়া বন দফতর। রেডিও কলার লাগানো সত্ত্বেও যেভাবে 8 দিন ধরে জিনাত নাজেহাল করেছে বন দফতরকে, তাতে ঝাড়খণ্ডের এই বাঘের কোনো রেডিও কলার না থাকায় সমস্যায় পড়তে পারে বন দফতর, এমনটাই অনেকে মনে করছেন। মনে করা হচ্ছে যে দলমার গভীর জঙ্গলের দিকেই যাচ্ছে এই বাঘটি। যখন বললো যে আমরা এটার ভিতরে যাঁচ করব, আমরা লাগিয়ে আছি, আমরা যখন বললো গ্রামের লোককে, যত শুধু একটা গাঁই নাই, দুলমি, তুলগাম, বালেড়ি, কুল্লি, খুঁটি, ঘোড়ানিকি সব জায়গার লোককে বললো যে জঙ্গল এখন, ওরাও যখন একদিন দেখার বাদে যখন দেখতে আইলো, যাঁচ করতে গেল, ওরা যখন দাঁতের খুবই পাইলো, ঠেঙ্গের খুবই পাইলো, কোনটাই ঘষণায় লেগার খুবই পাইলো, কোনা ওরা বললো এখানে মানুষ কেউ আসতে পাবে নাই। গরু ধরলে ওখানে নাই যে তুলগাম বনে ধরেছি উপরটাই, বড় পাহাড়ের নিচে একটা হালিয়া, একটা গাই, একটা বাছুরটা তো পাতাই নেই, 3টা ধরেছি, 2টা পায়েছেন আর পাতা।